আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইসলাম লিগ্যাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আজকে একটি বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। সেটা হলো আমাদের দেশে এটা অত্যন্ত প্রচলিত একটা বিষয় যে যে কোনো জমি হস্তান্তরের পূর্বে দেখা যায় যে উভয় পক্ষ কর্তৃক একটা বায়না সম্পাদন করে থাকেন। এই বায়না এটা কিন্তু একটি বাইল্যাটারাল এগ্রিমেন্ট। বাইল্যাটারাল এগ্রিমেন্ট মানে হচ্ছে যে উভয় পক্ষই এখানে দায়িত্ব থাকে এবং উভয় পক্ষে যিনি সম্পাদন করবেন দাতা এবং গৃহীতা তাদেরকে অবশ্যই মেজর সুইজরিস এবং সাউন্ড মাইন্ড হতে হবে। যদি সাউন্ড মাইন্ড না হয়, অর্থাৎ সুস্থ মস্তিষ্কে একজন সাবালক পুরুষ, এটা মাইনর হলে চলবে না, পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে, এটা আইনানুগ নাগরিক হতে হবে। তা যদি না হয় তাহলে সেই বায়নাটা আইনের দৃষ্টিতে বৈধ বায়না বলে গণ্য হবে না। তাহলে এই বায়না যদি কোনো ব্যক্তি নাবালকের সাথে করে থাকে, সে নাবালক হোক গৃহীতা কিংবা দাতা, তাহলে কন্ট্রাক্ট অ্যাক্টের 11 ধারা মোতাবেক এই বায়নাটা ভয়েড অর্থাৎ বাতিল, ভয়েড অ্যাব ইনিশিও, যে এটা শুরু থেকেই বাতিল। এই বায়না বাতিলের জন্যে কোনো মোকদ্দমা বা আদালতে যাওয়ার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, যেটা এই বায়না যদি করা হয়ে থাকে, বায়না বাস্তবায়নের জন্যে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলাগুলো হয়ে থাকে সাধারণত, সেটা হয়ে থাকে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 12 ধারার বিধান মোতাবেক। এবং এই 12 ধারার বিধান মোতাবেক স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে মামলা করতে পারবেন, সেখানে বলা আছে যে কোন কোন বিষয়গুলো এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আওতায় আনা যাবে না। যদি সেটা এই বারের মধ্যে পড়ে, মানে নিষিদ্ধ পর্যায়ে পড়ে, তাহলে সেটা চুক্তি থাকলেও সেটা বাস্তবায়ন করা যাবে না, হোক সেই চুক্তিটা পার্টলি অর ফুললি। এবং এমন কোনো জিনিস চুক্তি করা যাবে না যার কোনো অস্তিত্ব নাই বা যার কোনো ওই তফসিল বর্ণিত সম্পত্তিতে সেলাবেল ইন্টারেস্ট নাই। তিনি যদি কোনো চুক্তি করে থাকেন তাহলে সেই চুক্তিও বাস্তবায়ন করা সম্ভব নয়। আবার এমন কতগুলো চুক্তি আছে যেগুলো পিকুইনারি অর্থাৎ টাকা পয়সা দিয়ে সম্পাদন করা যায়, তাহলে সেটাও এই চুক্তি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টে তাহলে মামলা করা যাবে। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা করার ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 21A সেকশনে বলা হয়েছে সেখানে যে, এবং রেজিস্ট্রেশন অ্যাক্টের 17A বলা হয়েছে যে 2005-এর জুলাই 5-এর পরে যে কোনো এগ্রিমেন্ট অবশ্যই সেটা রেজিস্টার্ড হতে হবে। যদি সেই এগ্রিমেন্টটা আনরেজিস্টার্ড হয় তাহলে এর কোনো মূল্য নেই। এবং এই আইনে আরও বলা হয়েছে যে ইতিপূর্বে যদি কোনো আনরেজিস্টার্ড দলিল থেকে থাকে, ওই আইন কার্যকরী হওয়ার 6 মাস পর্যন্ত সময় পূর্বের সেই আনরেজিস্টার্ড বায়নাপত্রটাকে রেজিস্ট্রি করে নিতে পারবেন। এবং এখানে মেয়াদের ক্ষেত্রে বলতে হয়, যদি ওই বায়নাপত্রে নির্দিষ্ট সময় বা স্ট্যাপুলেটেড টাইম যদি উল্লেখ না থাকে, তাহলে ধরে নেওয়া হবে যে 6 মাস পরে এই বায়নাটা আইনগত কোনো কার্যকারিতা নেই।
তাহলে কোনো ব্যক্তি যদি স্পেসিফিক পারফরমেন্স অ্যাক্টের মামলা করতে চায়, পারফরমেন্সের মামলা করতে চায়, তাহলে তিনি ওই 6 মাস মেয়াদের পরে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। অর্থাৎ কোনো বায়না করার পরে নির্দিষ্ট মেয়াদের যেই মেয়াদটা দেওয়া হয়েছে তার থেকে 1 বছরের মধ্যে তাকে কম্পিটেন্ট কোর্টে মামলা দায়ের করতে হবে। আর একটা বিষয় আমরা আলোচনা করতে চাই, যেটা এই বায়নাপত্রে দেখা যায় যে জমির পরিমাণ উল্লেখ থাকতে হবে এবং মূল্য যেটা সেই মূল্যটাও উল্লেখ থাকতে হবে। এই মূল্যের মধ্যে কত টাকা আর্নেস্ট মানি, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে চুক্তিকালীন সময় কত টাকা প্রদান করা হয়েছে এবং কত টাকা বাকি, এটা অবশ্যই বায়নাপত্রে উল্লেখ থাকতে হবে। বায়নাপত্রে আরও দুটো জিনিস অবশ্যই উল্লেখ থাকতে হবে। একটা হলো প্রস্তাবনা, যে বিক্রির প্রস্তাব এবং এই প্রস্তাবকে গ্রহণ করা এবং বায়না এক্সিকিউশন করা। তবে এই কার্যগুলো কার সম্মুখে হয়েছে সেই ব্যক্তিদের নাম উল্লেখ করতে হবে এবং সময় এবং তারিখ অবশ্যই এখানে বায়নাপত্রে এবং আপনার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলায় অবশ্যই উল্লেখ করতে হবে। যদি এইগুলো উল্লেখ না থাকে তাহলে এইগুলোই হলো মামলার ডিফেক্ট হিসেবে আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু কিছু আমরা দেখি যে অনেক সময় যে একটা নির্দিষ্ট মেয়াদ, যেমন 6 মাসের একটা মেয়াদ দেওয়া হলো, যিনি ওই দাতা, এগ্রিমেন্ট দাতা, তিনি অনেক সময় আমাদের অনেক অ্যাডভোকেট সাহেবদের কাছে গেলে পরে অ্যাডভোকেট সাহেবরা একটা উকিল নোটিশ দিয়ে প্রতিপক্ষকে বলেন যে আপনার সাথে একটা বায়না হয়েছিল, আপনি এটা করেন নাই, আপনি না করায় কেন বায়না বাতিল হবে না আপনি বলেন। এরকমের যদি কোনো নোটিশ প্রদান করা হয় তাহলে ওই বায়নার যে নির্দিষ্ট মেয়াদ যদি অতিক্রান্ত হয়ে যায়, এই নতুন করে যে লিগাল নোটিশ দেওয়ার ফলে এই টাইমটা আবার এক্সটেন্ড বা রিনিউ হয়ে যায়, বর্ধিত হয়ে যায়। তাহলে যেদিন আপনি আবার উকিল নোটিশ দিয়ে তাকে যেই সময়ের মধ্যে বেঁধে দেবেন, ওই সময় থেকে উনি আরও 1 বছর পরে মামলা দায়ের করতে হবে। তাই এইসব ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত জিডি করা, নোটিশ দেওয়া, এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সহিত করা উচিত, যে বুমেরাং না হয়ে যায়। আর ইতিপূর্বে আমি বলেছি যে বায়না কখনো নাবালকের সাথে হতে পারে না। নাবালকের সাথে বায়না করলে সেটা কখনো স্পেসিফিক পারফরমেন্স, এটা এনফোর্সমেন্ট করা যাবে না। আর একটা কথা, যার সম্পত্তি নাই তার সাথে বায়না করলে ওই বায়না দ্বারাও কোনো আপনি এনফোর্সমেন্ট করা যাবে না। সেক্ষেত্রে আপনি তাকে যদি কোনো টাকা দিয়ে থাকেন, আপনি সেই টাকা পুনরুদ্ধারের জন্যে তার বিরুদ্ধে মানি স্যুটের মামলা করতে পারবেন। আর যদি ক্রিমিনাল মামলা আপনি করতে চান, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রতারণা এবং আত্মসাতের মামলা আপনি দায়ের করতে পারেন। তবে এই বিষয়গুলো যিনি মোকদ্দমা দায়ের করবেন তাকে সুস্পষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে সেই অভিযোগ অবশ্যই প্রমাণ করতে হবে। কারণ ফৌজদারি কিংবা দেওয়ানি আদালতের মামলা অবশ্যই বাদী পক্ষকে প্রমাণ করতে হয়। এই বায়নাপত্র থাকার পরে দেখা গেল যে অনেকেই আর সম্পত্তি রেজিস্ট্রি করে দিচ্ছেন না বা নিচ্ছেন না। সার্টেন পিরিয়ড পরে দেখা গেল যে দাতা তাকে একটা নাদাবি পত্র দিয়ে দেয়। এই রিলিঙ্কুইশমেন্ট ডিড, যে নাদাবি পত্র, এই নাদাবি পত্রের দ্বারা কখনো টাইটেল হস্তান্তরিত হয় না। যেমন সত্য হস্তান্তর হয় না এবং সত্য সৃষ্টিও হয় না। এটা আমাদের অ্যাপেক্স কোর্টের সিদ্ধান্ত এরকমের যে
Nadavi deed doesn't create any title or pass any title. তাই নাদাবি দলিল দিয়ে কখনো সম্পত্তির মালিকানা হওয়া যায় না। তবে নাদাবির বিষয়ে আমি অন্য একটা দিন আপনাদের সম্মুখে আলোচনা করব। এখানে আর একটা আইনগত বিষয়ে আমরা আলোচনা করতে চাই যে আমি ভেরি রিসেন্ট একটা মামলায় আমি আদালতে হিয়ারিং করতেছিলাম যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মধ্যে তারা আর্লিয়ার একটা ডিগ্রিকে চ্যালেঞ্জ করেছে। সেই ডিগ্রিটাকে বলছে নট বাইন্ডিং। কিন্তু এখানে মনে রাখতে হবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলায় কখনো কোনো ডিগ্রিকে চ্যালেঞ্জ করা যায় না, যেটা আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক ইতিমধ্যেই এটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারণ স্পেসিফিক পারফরমেন্সটা শুধুমাত্র আপনি যার সাথে কন্ট্যাক্ট করেছেন সেই কন্ট্যাক্টটা যথাযথ কিনা এবং সেখানে উভয় পক্ষের স্বাক্ষর আছে কিনা এবং এই যে কনসিডারেশন মানির একটা আর্নেস্ট মানি সেখানে হস্তান্তরিত হয়েছে কিনা, এই টাকা এবং সম্পাদনের বিষয়টা সেখানে উপস্থিত সাক্ষী যারা ছিলেন, যিনি দলিল লিখেছেন বা ওই বায়নাপত্রে যারা স্বাক্ষর করেছেন এবং যার সম্মুখে টাকা পয়সার লেনদেন হয়েছে বা জমির যদি দখল হস্তান্তর করা হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই প্রমাণে আনতে হবে। কিন্তু এখানে পূর্ববর্তী মালিকের মালিকানা নিয়ে কোনো প্রশ্ন এখানে উত্থাপন করা যাবে না। এখন আমি এই কথাটা আরও একবার রিপিট করতে চাই, যিনি বায়না করবেন তার যদি ওই সম্পত্তিতে সেলেবল ইন্টারেস্ট না থাকে, তিনি মালিকই না, তার বিক্রি করার এখতিয়ার নেই, তাহলে এই চুক্তিটাকে কোনোভাবেই এনফোর্স করা যাবে না। তাহলে আমাদেরকে সংক্ষেপে যে বিষয়টা মনে রাখতে হবে, বায়নাপত্রের ক্ষেত্রে আপনাকে যে জমির একটা সুনির্দিষ্ট তফসিল উল্লেখ করতে হবে, অর্থাৎ সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস, আরএস থেকে বিএস বা বিআরএস বা ছিটি জরিপ, এটা উল্লেখ করতে হবে এবং জমির পরিমাণ অবশ্যই উল্লেখ করতে হবে এবং এই জমির চৌহদ্দি দিতে কখনো ভুল করবেন না এবং জমির টোটাল মূল্য কত নির্ধারণ করা হয়েছে এবং আপনি আর্নেস্ট মানি হিসেবে কত দিচ্ছেন, বাকি কত টাকা থাকছে এবং কতদিন পরে বা কতদিনের মধ্যে আপনাকে দলিল রেজিস্ট্রি করে দেওয়া হবে তা সুস্পষ্টভাবে এই বায়নাপত্রে উল্লেখ থাকতে হবে। এই বিষয়গুলো যদি আপনার উল্লেখ না থাকে তাহলে এই স্পেসিফিক পারফরমেন্স অফ মামলার ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। এখন কোনো ব্যক্তি যদি ওই বায়নাপত্রে স্বাক্ষরকে যদি প্রতিপক্ষ বলে যে না আমি এ ধরনের কোনো বায়নাপত্র সম্পাদন করি নাই বা আমার কোনো স্বাক্ষর আমি প্রদান করি না, সেক্ষেত্রে যিনি এই স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মামলা করবেন তিনি আদালতে অবশ্যই হ্যান্ডরাইটিং এক্সপার্টের মাধ্যমে প্রমাণ করবেন যে হ্যাঁ এই বায়নাপত্রের স্বাক্ষর দাতা অর্থাৎ বিবাদী পক্ষ নিজে এই স্বাক্ষর করেছেন, পাশাপাশি যাদের সম্মুখে স্বাক্ষর করেছেন তাদেরকেও আদালতে উপস্থাপন করে মৌখিক সাক্ষ্য প্রদান করতে হবে। এই ছোট্ট ছোট বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়তে দাঁড়ায়, কারণ এই ছোট বিষয়গুলো যদি কোনোভাবে আপনি ভুল করে ফেলেন তাহলে দেখা যাবে এই ছোট বিষয়টাই অত্যন্ত মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাহলে আজকে আমরা এই বায়নাপত্র নিয়ে যে আলোচনা করলাম এখানে আমি শেষ করতে চাই। এরপরে নাদাবি পত্র কখন কিভাবে দেয় এবং নাদাবি পত্র কে কাকে দিতে পারে, এর দ্বারা কিভাবে সত্য সৃষ্টি হতে পারে, এই বিষয়গুলি নিয়ে অন্য একটা এপিসোডে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন। এখনও আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আইনি নতুন নতুন বিষয় আলোচনা শোনার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।